এটাই সেই বাউরি যেখানে রাতের বেলায় বনের বাঘ এসে জল খেত। কথিত আছে এখানে রাতের বেলায় প্রেতাত্মারা ঘুরে বেড়ায়, যে কারণে সূর্য ডোবার পর এখানে আর কেউ আসে না। এই যে প্রাসাদটি দেখা যাচ্ছে, এটাকে বাইরে থেকে একটি সাদামাটা প্রাসাদ বলে মনে হলেও এর ভিতরে আছে 9 রানীর 9টি ডুপ্লেক্স প্রাসাদ এবং রাজার একটি ডুপ্লেক্স প্রাসাদ সহ মোট 10টি প্রাসাদ। প্রায় 300 বছর আগের তৈরি এই প্রাসাদ এখনকার ডুপ্লেক্স বাড়িগুলোকেও হার মানাবে। আর তুমি যখন এখানকার বিলাসবহুল শীষমহলটি দেখবে, তোমার চোখ একেবারে কপালে ওঠার মতো অবস্থা হবে। আমি এই প্রাসাদের অন্দরে গিয়ে দেখাবো সবকিছু। হ্যাঁ বন্ধু, সফর সঙ্গীর পর্দায় আজ তোমাদেরকে দেখাবো রাজস্থানের অবিস্মরণীয় রাজা মহারাজা সওয়াই জয় সিংহের 9 রানী তথা ইতিহাস বিখ্যাত 9 সতীনের বিলাসবহুল প্রাসাদের ভিতর ও বাইরের সবকিছু। ইতিহাস আর ঐতিহ্যের শহর জয়পুর থেকে আমি শ্রাবণী আবারও জানাচ্ছি তোমাদের শুভেচ্ছা। নাহারগড় দুর্গের অবস্থান জয়পুর থেকে 19 কিলোমিটার দূরে আরাবল্লী রেঞ্জের একটি চূড়ায়। পাহাড় আমার ভীষণ পছন্দের, তবে সমুদ্রের মধ্যে যদিও নয়, তবে পাহাড়ে বারবার গিয়ে না বেশ ভালো লাগে। পাহাড়কেও খুব ভালোবাসতে শুরু করে দিয়েছে। রাজস্থানে যতগুলো দুর্গ রয়েছে তার মধ্যে অন্যতম এই নাহারগড় দুর্গ। এটি এমনই এক দুর্গ যার পরতে পরতে রয়েছে প্রতিরক্ষা সহ রাজকীয়তা ও বিলাসিতার ছাপ। দুর্গের দিকে যত এগোবে প্রকৃতি ততই সুন্দর। নাকটাই খারাপ হয়। নাহারগড় ফোর্টে তো এলাম, কিন্তু নাহারগড় ফোর্ট বন্ধ। কিন্তু তোমাদের চিন্তা নেই, পরের দিনই আবার এসেছি এই দুর্গে। আজ দেখাবো পুরো দুর্গটা ঘুরে ঘুরে। চলে এসেছি দুর্গের ভিতরে। প্রবেশ মূল্য পর্দায় দিয়ে দিলাম। চলো আগে সানসেট পয়েন্টে গিয়ে দেখে আসি সেই সব দিনের প্রতিরক্ষা ব্যবস্থার সবকিছু।
এই ফোর্টের এই এরিয়াটায় দেখো উইন্ডো আছে, এই জানলাগুলো খিড়কি দিয়ে বন্ধ। এই একটা, ওই সাইডে একটা রয়েছে, আর ওই দিকে আরেকটা রয়েছে। এই তিনটে জানলা এখানে থাকার কারণটা কি? এই তোপ চালানোর জন্য এই তিনটে বড় বড় জানলা খিড়কি দেওয়া রয়েছে। তো এখান থেকে পুরো জয়পুর শহরটাকে পুরোটাই দেখা যাচ্ছে, মানে পুরোটাই নখদর্পণে, সামনে দুই সাইডে সবটাই দেখা যাচ্ছে। সেই কারণেই এই তিনটে উইন্ডো করা হয়েছে এখানে। তোমাদেরকে তো বললাম এই তিনটে উইন্ডো তিন দিকে কেন, তার কারণটা বললাম যে তোপ চালানোর জন্য। আর এরপর তোমাদেরকে বলছি এই যে তিনটে খোপ কাটা, এই তিনটে জায়গা দিয়ে তিন রকমের কাজ হতো। এই যে দেখছো এটা একটু স্লপিং মতো, এই স্লপিং মতো জায়গা দিয়ে হচ্ছে কি যখন বহিরাগত শত্রুরা আসতো তাহলে এই স্লপিং দিয়ে গরম জল বা গরম তেল তাদের গায়ে ঢেলে দেওয়া হতো। এটা হচ্ছে এই স্লপিংটা। এর পরের যে স্লপিংটা রয়েছে এই স্লপিংটা দিয়ে হচ্ছে তীর মারার জন্য, তীর বিদ্ধ করে বহিরাগত শত্রুদেরকে বধ করার জন্য এই স্লপিং, এই দরজাটা। আর এই যে জানালাটা রয়েছে, এই যে ফাঁকটা রয়েছে, এটা দিয়ে হচ্ছে বহিরাগত শত্রুরা, দেখো এটা দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এই দূর পর্যন্ত দেখে তখনকার দিনে দেখা যেত যে কিভাবে বহিরাগত শত্রুরা কোথায় রয়েছে, দূরবীন দিয়ে দেখা হতো। তো বহিরাগত শত্রুরা কত দূরে রয়েছে সেটা দেখা যেত অনেক দূর পর্যন্ত। এটা হচ্ছে দেখার জন্য। চলো এবার যাই টপ সানসেট পয়েন্টে। এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়। পরে আবারও কোনো ভিডিওতে এই স্থান থেকে তোমাদেরকে সূর্যাস্ত দেখানোর ইচ্ছা রইল। দেখো আরাবল্লী চূড়ার উপর অবস্থিত নাহারগড় দুর্গ থেকে সমগ্র জয়পুরের এক অসাধারণ দৃশ্য। মনে হয় যেন বারবার ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। একটাই খেদ রইল, এই যে দৃশ্য সচক্ষে আমি দেখছি তা ক্যামেরার মাধ্যমে তুলে ধরতে পারছি না, তাই তোমরা এখানে এসে সচক্ষে দেখে নিও। এই যে বিল্ডিংটা, এই যে ছোট্ট একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এখানে হচ্ছে যে সৈনিকরা থাকতো। আর এই সামনে থেকে দেখো একটা রাস্তা চলে গেছে, একটা গেট চলে গেছে। এই যে গেটটা এখন বন্ধ, আগে এটা খোলা থাকতো। এই গেটটা দিয়ে শর্টকাটে দুর্গে আসা যেত। নাহার সিং ভমিয়া মন্দির এদিকে, যার নামে এই নাহারগড় ফোর্ট। নাহারগড় দুর্গ সম্বন্ধে একটি কাহিনী প্রচলিত আছে। 1734 সালে মহারাজা সওয়াই জয়সিংহ যখন এই দুর্গ নির্মাণ শুরু করেন তখন প্রতি রাতেই এখানে এমন এমন অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকরা যে সমস্ত কাজ করে যেত, পরের দিন সকালে এসে তারা দেখত সব কিছুই ভেঙে পড়ে আছে। পরে রাজা জয়সিংহ জানতে পারেন এই পাহাড়েই রাঠোরের যুবরাজ নাহার সিং ভূমিয়ার আত্মা তার দুর্গ নির্মাণের পথে বাধা দিচ্ছে, কারণ এই দুর্গের স্থানেই নাহার সিং ভূমিয়া সাধনায় মগ্ন থাকতেন। পরে রাজা জয়সিংহ এই দুর্গের নাম নাহার সিং এর নামে নাহারগড় করেন এবং নাহার সিং এর নামে এই মন্দিরটিও তৈরি করেন। তাতেই নাহার সিং এর আত্মা তুষ্ট হয়। এরপর আর দুর্গ নির্মাণের পথে কোনো বাধা আসেনি। এই যে বিল্ডিংটা, এই যে ছোট্ট একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এখানে হচ্ছে যে সৈনিকরা থাকতো। আর এই সামনে থেকে দেখো একটা রাস্তা চলে গেছে, একটা গেট চলে গেছে। এই যে গেটটা এখন বন্ধ, আগে এটা খোলা থাকতো। এই গেটটা দিয়ে শর্টকাটে দুর্গে আসা যেত।
সেই নাহার সিং ভোনিয়া মন্দির হচ্ছে এইদিকে। দেখছো, এই সেই মন্দির। তবে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু খুব বাঁদরের উৎপাত, তাই সাবধানে। জায়গাটা একটু সাবধান, এখানে তো প্রচুর বাঁদরের দল আছে। Beware from monkeys. চলো এবার আমরা মূল প্রাসাদে প্রবেশ করি। এই প্রাসাদটির নাম হচ্ছে মাধবেন্দ্র ভবন, যার ভিতরে রয়েছে রাজা জয়সিংহের 9 রানীর আলাদা আলাদা সেম ডিজাইনের 9টি ডুপ্লেক্স এবং রাজার একটি আলাদা ডুপ্লেক্স। তো দেখো, এই হচ্ছে শ্রী মাধবেন্দ্র ভবন নাহারগড় ফোর্টে। আর মাধবেন্দ্র ভবনের 2 সাইডে 2টো তোপ রয়েছে। এই 2টো তোপ সামনে রয়েছে, তবে তোপের ওপরে চড়ে বসো না কেন, তোপ কা উপর बैठना सख्त माना है। যাই চলো মাধবেন্দ্র ভবনে। লোহা আর কাঠ দিয়ে তৈরি এই দরজাগুলো। বাইরে থেকে সবকিছু দেখার পর যখন ভিতরে তোমরা প্রবেশ করবে, তখন তোমরা সবাই বিস্ময়ে হতবাক হয়ে যাবে। এটি একটি ডুপ্লেক্স প্রাসাদ। প্রথমে ঢুকছি রানীর ঘরের বাঁদিকে অবস্থিত রানীর দাসীর ঘরে। প্রতিটা ঘরের প্রতিটা দেওয়ালে ঠিক এইরকম পেন্টিং। দেখো, এগুলো ন্যাচারাল কালার এবং মনে হচ্ছে, তোমরা ভাবতে পারছো এই পেন্টিং গুলো এত এত বছর আগের করা, কি অসাধারণ। সবকিছু কিন্তু সবটা কিন্তু আমাদের দেশেই। এটা ভাবতেও খুব অবাক লাগে যখন এই সমস্ত হিস্টোরিক্যাল প্লেসে আমরা আসি। ওই যুগ যুগ ধরে ঐতিহাসিক নিদর্শন বহন করছে এই সমস্ত পেন্টিং, এই সমস্ত কারুকার্য, এই সমস্ত কার্যকলাপ। দেওয়ালে এমন সুন্দর কারুকার্য, নকশা, যা দেখে মনে হবে তোমাদের এই তো সবে এই নকশাগুলো আঁকা হয়েছে। কিন্তু না, প্রায় 300 বছরের পুরনো এই নকশা। এই প্রাসাদের উপরতলা বানানো হয়েছিল গরমের দিনে ব্যবহারের জন্য, আর নিচের তলা বানানো হয়েছিল শীতকালে বসবাসের জন্য। এই যে ভবনের গায়ে যে পেন্টিং গুলো দেখছো না, এই পেন্টিং গুলো একদম ন্যাচারাল কালার দিয়ে তৈরি। এই ন্যাচারাল কালার দিয়ে তৈরি হওয়ার জন্য এটা হাত দেওয়াটা উচিত হবে না আমাদের। এই ন্যাচারাল কালার দেখো, এতটাই ন্যাচারালিটি যে এখনো পর্যন্ত বিলীন হয়ে যায়নি। তাই হাত দিয়ে এটাকে নষ্ট না করে আগামী প্রজন্মের জন্য আমাদের বোধহয় রেখে দেওয়াই সঠিক হবে। এটা রানীর বেডরুম, পালঙ্ক সহ সাজিয়ে রাখা হয়েছে আজও। পালঙ্ক, প্রতিটি প্রাসাদ এত সুন্দর যে প্রাণ ভরে যাবে। এই প্রাসাদে কোন রানীর কাছে রাজা কখন যাবেন তা রানীরা আগে থেকে জানতে পারতেন না, তাই সকল রানীই সেজে গুজে অপেক্ষা করতেন রাজার জন্য। এটা রাজার নিরাপত্তার জন্যই মূলত করা হতো। 9 রানীর ডুপ্লেক্সের ডিজাইন কিন্তু একেবারে সেম,
কোনো দিক থেকেই একটুও আলাদা নয়। এবার চলো যাই রানীর ডুপ্লেক্সের উপরের তলায়। উপরের তলাটি মূলত ব্যবহৃত হতো গরমের দিনে। উপরের তলায় নকশা দেখেও সবাই অভিভূত, আর জানালা দিয়ে দেখা যাচ্ছে বাইরের দারুণ দৃশ্য। আর এটা হলো রানীর ব্যবহৃত একটি দেওয়াল আলমারি। প্রচুর বিদেশি নাগরিক কিন্তু রাজস্থানের জয়পুরে আসেন। এটা কিন্তু কোনো এক রানীর ডুপ্লেক্সের উপরতলা। এখান থেকেই ছাদে যাওয়ার রাস্তা, মানে সিঁড়ি। এই সিঁড়িটা এমন ভাবে তৈরি হয়েছে, দেখো দেখতে পাচ্ছ, এখান থেকে এইটুকু তার লেন, একটা মানুষ দাঁড়ানোর মতো জায়গা। আচ্ছা কেন এত বড় যার মহল, এত বড় যার ভবন, সে সিঁড়িগুলো এরকম কেন তৈরি করেছেন? সিঁড়ি দিয়ে ওঠার জন্য লাইন দিয়ে, একটা সিঙ্গেল লাইন দিয়েই যেতে হবে। নিরাপত্তার স্বার্থেই এইরকম সরু সিঁড়ি, যেখানে একজনের বেশি দুজন যাওয়াই যায় না, যাতে বহিরাগত শত্রুরা একসাথে অনেকে আক্রমণ না করতে পারে, তার জন্যেই কিন্তু এই ব্যবস্থা। এখান থেকেও নিচে সমস্ত শহরটা দেখা যাচ্ছে। প্রাসাদের ছাদে উঠে দেখলাম রানীদের 9টি ডুপ্লেক্স এবং রাজার একটি ডুপ্লেক্স, মোট 10টি ডুপ্লেক্স। এর ছাদও কিন্তু আলাদা আলাদা। ছাদে ওঠার সিঁড়িও প্রত্যেক ডুপ্লেক্সের জন্য আলাদা আলাদা। বিভিন্ন দিক থেকেই কিন্তু সিঁড়ি আছে, একদিকে নয়, একটা সিঁড়ি নয় কিন্তু। এই ছাদে ওঠার জন্য বিভিন্ন দিক থেকে সিঁড়ি আছে। যেহেতু ছাদটা পুরোটা ঢালাও নয়, সেই জন্য বিভিন্ন দিক থেকে সিঁড়ি আছে। বিভিন্ন ছাদের মধ্যে ওঠার জন্য বিভিন্ন দিক থেকে ওঠা যাবে, সেই অপশন করা। দেখো, ভবনের ছাদের উপর থেকে কিন্তু পুরো জয়পুর সিটিটাকে দেখা যাচ্ছে। ওই দেখা যাচ্ছে যন্তর মন্তর, আর ওই যে দেখা যাচ্ছে দেখো হাওয়া মহল। আর বাদ বাকিটা খুব একটা বুঝতে পারছি না, যতটুকু বুঝতে পারলাম ততটুকু তোমাদেরকে বললাম। পুরো জায়গাটাকে ঘিরে রয়েছে আরাবলী পর্বত। মনে হচ্ছে যেন আরাবলী পর্বত পুরো জায়গাটাকে একদম যেন রক্ষা কবচ হয়ে ঘিরে ধরে দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর দেখো, এই ছাদ থেকে সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওইদিকে, ওদিকে আবার সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওদিকে। দারুণ ভাবে বিকেলের সময়টা কাটানো যেত। তখনকার রানীরা কিন্তু দারুণ সময় কাটাতো। নাহারগড় ফোর্ট তোমাদের কেমন লাগলো? এই ফোর্টের ব্যাপারে তোমাদের মূল্যবান মতামত জানিও আমাদের কমেন্ট বক্সে। আর সুযোগ পেলে তোমরাও এই নাহারগড় ফোর্ট ভিজিট করবে কিনা তাও জানিও। আজকের মতো টাটা, দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো আর সফর সঙ্গীর সাথে থেকো।